এখানে এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা দিই, যেমন ধর নমিনাল অ্যাকাউন্টের সেল, তো অবভিয়াসলি সেটা ক্রেডিট সাইডে আসবে। ধর এখানে 1,00,000, ধর এখানে আছে ফার্নিচার, ধর ডেবিট সাইডে আসবে, সেটা ধর আমি লিখলাম 5,00,000, ঠিক আছে। তারপর ধর এখানে আমি লিখলাম ডেটার্স, সেটাও ডেবিট সাইডে আসবে, সেটা ধর এখানে লিখে দিলাম ধর 2,00,000, এখানে একটু 10,00,000ই করে দিই, সেলটা তো কম হবে না, ঠিক আছে। এইবার আমরা কি শিখেছি যে ফার্নিচার আর ডেটার্সের ব্যালেন্সগুলো এক্সিস্ট করবে, তার মানে শেলফের মধ্যে থেকে যাবে, বুঝতে পেরেছিস। আর এই যে সেল অ্যাকাউন্টটা সেটা কি হবে, ইনকাম ডিটারমিনেশনের জন্য হয় ট্রেডিং অ্যাকাউন্টে নয়তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আমি শেলফ বলছি না, এই শেলফ মানেই হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা হচ্ছে সেই শেলফ যেখানে যেই অ্যাকাউন্টগুলো এক্সিস্ট করবে সেগুলোকে আমি রেখে দেবো, পরের বছর আবার সেইগুলোকেই বার করে ট্রানজ্যাকশনস করা স্টার্ট করে দেবো। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে এইগুলো কোথায় এসে পড়বে, ব্যালেন্স শিটে, ঠিক আছে। আর এইটা কোথায় চলে যাবে, হয় ট্রেডিং অ্যাকাউন্টে নয়তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। বল কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? তার মানে যেগুলো এক্সিস্ট করবে সেগুলো কোথায় চলে যাবে, শেলফে। শেলফ মানেই হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট, যাতে পরের বছর এখান থেকে আবার সেই অ্যাকাউন্টটাকে খুলে আমরা ট্রানজ্যাকশনসগুলো করতে পারি এই অ্যাকাউন্ট রিলেটেড। মানে ডেটাস আরও কিছু টাকা দিল বা তাকে আমি আরও কিছু মাল বিক্রি করলাম, এইভাবে যাতে ট্রানজ্যাকশনসটা আরও হতে থাকে। কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার একটা প্রশ্ন তোদের কাছে আসবে যে দাদা সেলটা তো তুমি বলছো হয় ট্রেডিং অ্যাকাউন্টে নয়তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, তো কোনটা এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা তো আমার জানা দরকার আছে, কারণ কোনটা কোথায় আসবে সেটা যদি না জানি তো আমি করবো কীভাবে? কথাটা বুঝতে পারলি? তাহলে এইবার আমার জানা দরকার আছে যে এমন কি নিয়ম আছে যেই নিয়মটা বলবে ট্রেডিং অ্যাকাউন্টে আসবে আর কোন নিয়মটা বলে দেবে এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে, সেই নিয়মটা জানা দরকার আছে, ঠিক আছে। এইবার দেখ আমি কি করলাম, এখানে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে নিলাম, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে কি থাকবে, এরকম থাকবে ডেবিট ক্রেডিট, যেহেতু একটা অ্যাকাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, ডেট ফেট এখানে কিছু দেওয়ার দরকার নেই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, যেমন আমরা লেজারে করেছিলাম। পার্টিকুলার্সে আমরা ওই ওয়ার্ডসগুলোকে লিখি, টু এই ওই, আর অ্যামাউন্টটা এখানে বসি, মানে ডেবিটের অ্যামাউন্টগুলো এখানে, ক্রেডিটের অ্যামাউন্টগুলো এখানে, ক্লিয়ার? ডেবিটের অ্যামাউন্ট এখানে, ক্রেডিটের অ্যামাউন্ট এটা। তো এইটা তো তোরা জানিস, লেজার থেকে শিখে নিয়েছিস। কিন্তু এইখানে আমরা এটা শিখবো যে নমিনাল অ্যাকাউন্টগুলো যে আমি ঢালবো, এগুলো তো বড় বড় সব ফান্ড, তো কোনটা কোনখানে ঢালবো সেটা তো আমায় জানতে হবে। কারণ আমরা এটা দেখেছি ট্রেডিং অ্যাকাউন্ট যেহেতু নমিনাল নেচারের হয়, তাই এইটা হচ্ছে গিয়ে তোর এক্সপেন্স লস ডেবিট সাইড, আর এটা হচ্ছে গিয়ে ইনকাম গেইন, ঠিক আছে। একইভাবে এইটাও এক্সপেন্স লস আর এইটাও হচ্ছে গিয়ে ইনকাম গেইন, ঠিক আছে, বুঝতে পারলি? কিন্তু কথাটা হচ্ছে যদি সবই সেম হয় তাহলে দুটো অ্যাকাউন্ট থাকার মানেটা কি, ঠিক আছে। তার মানে কোনো একটা জায়গাতে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা বোঝ। আজকে ধর অরিন্দম অ্যান্ড কোম্পানি, ধর অরিন্দম অ্যান্ড কোম্পানির ফিনিশ গুডস কি, ক্যালকুলেটর, ঠিক আছে। এইবার এই ফিনিশ গুডসটা তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের এক্সপেন্সেস লাগবে, এইবার এই এক্সপেন্সেসের মধ্যে কিছু এক্সপেন্সেস এমন হবে যেই এক্সপেন্সেস ছাড়া ক্যালকুলেটর তৈরি হতেই পারবে না। আবার কিছু এক্সপেন্সেস থাকবে যে এক্সপেন্সেসগুলো না করেও আলটিমেটলি বিজনেসের যে ফিনিশ গুডস ক্যালকুলেটর সেটা তৈরি হয়ে যাবে। তাহলে আমায় একটা কথা বল, আজকে ক্যালকুলেটর যে সমস্ত এক্সপেন্সেসের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেই সমস্ত এক্সপেন্সেসের ইম্পর্টেন্স বা প্রায়োরিটি বেশি, সেটাকে বেশি প্রায়োরিটি দিবি। আর যেই এক্সপেন্সেসগুলোর ওপর আলটিমেটলি প্রোডাকশনসটা ডিপেন্ড করে না সেগুলির প্রায়োরিটি কম দিবি, তাই তো? আর আজকে আমরা যে জিনিসটাকে প্রায়োরিটি দিই সেটাকে আমরা কোথায় রাখি, মাথার উপরে রাখি, আর যেটাকে লেস প্রায়োরিটি দিই সেটাকে আমরা নিচে রাখি, ঠিক? যেমন ধর আমরা স্যালারি একটা লিখলাম, স্যালারি অ্যাকাউন্ট, এটা তো একটা এক্সপেন্স। এইবার
এই স্যালারি অ্যাকাউন্টটা মানে স্যালারি যে এক্সপেন্সটা সেটা ক্ষেত্রে আমার একটু দেখতে হবে যে এইটার ওপর বিজনেসের যে ফিনিশ গুড সেটা তৈরি হওয়াটা নির্ভর করে কি করে না। আমরা যেই প্রশ্নটা করব, যেইটাই আলটিমেট সলিউশন, যেটা আলটিমেটলি আমাদেরকে বুঝিয়ে দেবে যে কোনটা ট্রেডিং আর কোনটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে, এই প্রশ্নটাই আমরা করবো। আর এই প্রশ্নটাকে তোরা মাথার মধ্যে রাখবি। এইটা যদি রাখতে পারিস বা এটাকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারিস, তাহলে ফাইনাল অ্যাকাউন্টের কোনটা ট্রেডিংয়ে কোনটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে কোনো সময় আর প্রবলেম তোদের হবে না। তোরা প্রশ্নটা কি করবি, প্রশ্নটা করবি এই অ্যাকাউন্টটাকে সামনে তুলে নিয়ে আসবি। আর এটা কোথায় থাকবে, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে থাকবে। তুলে এনে তাকে জিজ্ঞাসা করবি যে ধর আমি যদি তোর পেছনে, কাকে বলছিস, স্যালারিকে, ধর তোর পেছনে যদি আমি খরচ না করি, যদি না করতাম, না করি বা না করতাম, তাহলে কি আমার বিজনেসের যেটা ফিনিশ গুডস দ্যাট ইজ ক্যালকুলেটার সেটা কি তৈরি হতে পারতো? দেখবি ও অ্যান্সার দেবে। যদিও বলে মানে যাই আইটেম হোক, সে যদি বলে হ্যাঁ তৈরি হয়ে যেত, ইয়েস তৈরি হয়ে যেত, তাহলে তার লেস প্রায়োরিটি। কি তোর পেছনে আমি খরচ না করলেও যদি আমার প্রোডাক্ট তৈরি হয়ে যেত, তার মানে তুই লেস, আমার কাছে লেস প্রায়োরিটি মানে লেস ইম্পর্টেন্ট তুই আমার কাছে, তাই তুই নিচে এসে পড়। আর যদি ও বলে যে না আমার পেছনে খরচ না করলে তোর বিজনেসের প্রোডাক্টই তৈরি হবে না, তাহলে সেইটা মারাত্মক ইম্পর্টেন্ট, যেহেতু ইম্পর্টেন্ট সেটা ওপরে চলে যাবে। কথাটা বুঝতে পারলি? তাহলে এবার স্যালারিকে কোশ্চেন্সটা কর, যে স্যালারি যদি ইনকার না করে একটা বিজনেস অর্গানাইজেশন, তাহলে কি বিজনেসের প্রোডাক্ট তৈরি হবে না? হবে না? রিজু বলছে না হবে না, অরিন্দম বলছে হবে, অবশ্যই হবে। আজকে স্যালারি পে করা হয় অফিস স্টাফেদের, আজকে স্যালারি পে করা হয় অফিস স্টাফেদের। আর আমরা কস্টশিটে এটা দেখেছি প্রোডাকশন হয় কোথায়, ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে যে সমস্ত লেবাররা থাকে তাদেরকে যেটা পে করা হয়, ফ্যাক্টরি এমপ্লয়িজদেরকে যেটা পে করা হয় সেটাকে স্যালারি বলে না, সেটাকে বলে ওয়েজেস। ঠিক আছে, তার মানে ওয়েজেস যদি তুই পে না করিস তাহলে প্রোডাকশনসটা করবে কে? ওয়েজেসের উপর প্রোডাকশনস ডিপেন্ডেন্ট। আজকে যদি অফিসিয়াল এমপ্লয় কেউ না আসে, প্রোডাকশনস বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে কি? হবে না তো। তার মানে স্যালারির ওপর প্রোডাকশনস নির্ভর করে না, অর্থাৎ ফিনিশ গুডসের তৈরি হওয়া ব্যাপার সেটা কিন্তু নির্ভর করে না। যেহেতু করে না তাই লেস ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আজকে অ্যান্সারটা কি এলো, ইয়েস হ্যাঁ হয়ে যাবে প্রোডাকশন। মানে প্রশ্নটা কি করলাম যে স্যালারি তোর পেছনে যদি আমি খরচ না করতাম তাহলে কি আমার বিজনেসের প্রোডাক্ট তৈরি হতো না? তখন বলতে হ্যাঁ হয়ে যেত, তার মানে লেস ইম্পর্টেন্ট। তাই এটা কোথায় এসে পড়বে, সেটা নিচে এসে পড়বে, কারণ লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো নিচে আসে। আর নিচে কোনটা থাকে, নিচে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বুঝতে পেরেছিস? আর যদি আমি সেম জিনিসটা আমি ওয়েজেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে তোরা এই সেন্টেন্সটাই জিজ্ঞাসা করবি, এটাকে ভুলবি না। ওয়েজেসকে আবার জিজ্ঞাসা করবি যে ওয়েজেস তোর পেছনে যদি আমি খরচ না করতাম তাহলে কি আমার বিজনেসের প্রোডাক্ট তৈরি হতো না? তখন ওয়েজেস দা কি অ্যান্সার দিত, তখন ওয়েজেস বলতো না তৈরি হতো না। কারণ আজকে যারা তৈরি করবে তারা সব ফ্যাক্টরি এমপ্লয়িজরা বা ফ্যাক্টরি লেবার্সরাই। তো আজকে যদি তাদেরকে তুমি টাকা না দাও তাহলে তারা কাজ করবে? তারা যদি কাজ না করে তাহলে তোমার যে ফিনিশ গুডস দ্যাট ইজ ক্যালকুলেটার সেটা কি তৈরি হবে না? কথাটা বুঝতে পেরেছিস? এই কারণে সেটা ইম্পর্টেন্ট। যেহেতু ইম্পর্টেন্ট তাই এটা আমরা ওপরে বসাবো। ওপরে মানে কোথায় বসাবো, ট্রেডিং অ্যাকাউন্টে বসাবো। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে এই সেন্টেন্সটা মাথায় রাখবি, যে সমস্ত নমিনাল নেচারের এক্সপেন্সগুলো পাবি, কারণ এক্সপেন্স সবসময় নমিনাল নেচার হয়, তাকে ঠিক এই প্রশ্নটাই করবি যে তোর ওপর আমার বিজনেসের ফিনিশ গুডস তৈরি হওয়াটা নির্ভর করে কি করে না। অথবা এইভাবে যে তোর পেছনে যদি আমি খরচ না করতাম তাহলে কি আমার বিজনেসের প্রোডাক্ট তৈরি হতো না? ঠিক আছে, যদি বলে হ্যাঁ হয়ে যেত তারপর সে লেস ইম্পর্টেন্ট। আর যদি সে বলতো যে না হতো না, আমার পেছনে যদি তুই টাকা খরচ না করতি তাহলে বিজনেসের প্রোডাক্ট তৈরি হতো না তোর, তাহলে সেটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে সেটা কোথায় এসে পড়তো, ট্রেডিং অ্যাকাউন্টে, দ্যাট ইজ ওপরে এসে পড়তো। বুঝতে পেরেছিস? এবার একটা জিনিস বুঝবি, তাহলে আমরা দেখলাম এক্সপেন্স,
দু ধরনের হয়। ঠিক আছে, কিসের ওপর বেস করে? রিলেটেড টু ফিনিশ গুডস। আজকে ফিনিশড গুডসের ওপর বেস করে, আজকে ফিনিশ গুডসের ওপর বেস করে এক্সপেন্স দু ধরনের হয়। একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস, আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেস। আজকে ডিরেক্ট এক্সপেন্সেস কাকে বলে? যেগুলোর ওপর প্রোডাকশনস ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর ইনডিরেক্ট এক্সপেন্স কাকে বলে? যেগুলোর ওপর প্রোডাকশনস ডিপেন্ডেন্ট নয়, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অর নট ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছিস? কোন রকম অসুবিধা আছে? তার মানে যে আমি ফিনিশ গুডস, দ্যাট ইজ ক্যালকুলেটার, ক্যালকুলেটারের সাথে যে সমস্ত এক্সপেন্সেসগুলো রয়েছে যদি আমি রিলেট করি যে কোন এক্সপেন্সেসের সাথে ফিনিশ গুডস তৈরি হওয়াটা বা ফিনিশ গুডসের সম্পর্ক রয়েছে, সেটার ওপর বেস করে যদি আমি এক্সপেন্সকে ভাগ করি তাহলে দু ধরনের পাবো। একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে সেই ধরনের এক্সপেন্সেসগুলো যেটার উপর ফিনিশ গুডস, দ্যাট ইজ ক্যালকুলেটারটা ডিপেন্ডেন্ট, তৈরি হওয়া। ঠিক আছে, আর ইনডিরেক্ট এক্সপেন্সেস মানে হচ্ছে সেই সমস্ত এক্সপেন্সেস যেগুলোর ওপর বিজনেসের ফিনিশ গুডস, দ্যাট ইজ ক্যালকুলেটার তৈরি হওয়াটা ডিপেন্ডেন্ট নয়। বুঝতে পেরেছিস? তাহলে আমরা দেখলাম ট্রেডিং অ্যাকাউন্টে কোনগুলো আসবে? ডিরেক্ট এক্সপেন্সেস বা লসেস, মানে এখানে যা আসবে সব ডিরেক্ট নেচারের। আর এইখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট, ডেবিট মানে হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেস লসেসগুলো আসবে, তার মানে এইখানে যেগুলো আসবে ইনডিরেক্ট, অর্থাৎ যেগুলোর ওপর প্রোডাকশনসটা নির্ভর করে না। বুঝতে পেরেছিস? তার মানে আমরা এক্সপেন্স কোনগুলো ডিরেক্ট কোনগুলো ইনডিরেক্ট সেটা আমরা বুঝে নিলাম। এইবার ট্রেডিং অ্যাকাউন্ট, দ্যাট ইজ নমিনাল অ্যাকাউন্টের কেস, এটা কি ইনকাম গেন, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইনকাম গেন। তাহলে এইবারও এটাও বুঝতে হবে যে ইনকামের কোন পোর্শন এখানে আসবে, কোনগুলো এখানে আসবে, সেটা একটুখানি বোঝার দরকার আছে। বুঝে নি? তাহলে আমরা এক্সপেন্সটা তো বুঝে নিলাম, এবার ইনকামটাও তো বুঝতে হবে। ইনকামটাকেও না দুভাগে ভাগ করা যায়, একটা ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ঠিক আছে, ডিরেক্ট কোন ইনকামগুলোকে বলা হবে? একটা বিজনেস অর্গানাইজেশনের যেটা ফিনিশ গুডস, দ্যাট ইজ অরিন্দম কোম্পানির যেটা ফিনিশ গুডস ক্যালকুলেটার, সেটা বিক্রি করে সেল করে যেই ইনকামটা হচ্ছে সেইটাই হচ্ছে অরিন্দম কোম্পানির ডিরেক্ট ইনকাম। আর বাদ বাকি যা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে গিয়ে ইনডিরেক্ট ইনকাম। যেমন ডিসকাউন্ট রিসিভড, যেমন রেন্ট রিসিভড, ঠিক আছে, যেমন কমিশন রিসিভড। বুঝতে পারলি? তার মানে এখানে কি শুধু সেল আসবে, আর বাদ বাকি যা ইনকাম গেইন আসবে সেগুলো সমস্ত কিছু ইনডিরেক্ট নেচারের। একটা বিজনেসের মেন কাজ কি হয়? সেল করাটাই তো, তো সেখান থেকে তো মেন ইনকামটা আসে। তাই সেলটা হচ্ছে কি ইনকামের ডিরেক্ট নেচারের, আর বাদ বাকি যা রয়েছে সেগুলো হচ্ছে সমস্ত কিছু ইনডিরেক্ট নেচারের। বুঝতে পারলি? তাহলে এইখানে ডিরেক্ট ইনকামগুলো আসবে আর এইখানে ইনডিরেক্ট ইনকামগুলো আসবে। এর মধ্যে কোনো অসুবিধা আছে? তার মানে আজকে নমিনাল অ্যাকাউন্টের ইনকাম এক্সপেন্স যখন আমরা পাবো, আমরা কিন্তু ইজিলি কোনটা কোনখানে আসবে সেই জিনিসগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবার একটা জিনিস একটুখানি বলে ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে আজকে ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট কেন করা হয়? তার পেছনে একটাই কারণ, আজকে অরিন্দম কোম্পানি যদি ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট না তৈরি করে না, তাহলে স্টেক হোল্ডার্সরা এটা বুঝবেই না যে ওর বিজনেসের যেটা মেন কাজ, কি কাজ? প্রোডাকশন করো আর বিক্রি করো। ঠিক আছে, তো এই যে মেন কাজ প্রোডাকশন করা আর বিক্রি করা, এই মেন কাজ করে ও বিজনেসে কতটুকুনি ইনকাম করলো সেই জিনিসটা কিন্তু আমরা বাড়ি করতে পারবো না। আজকে যদি ও পুরো একসাথে প্রফিট বা লস বার করতে যেত না, হতেই পারতো কি এত উল্টোপাল্টা খরচ ইনডিরেক্ট নেচারের করে রেখেছে, যার জন্য ওর প্রফিটটা কমে রয়েছে। ঠিক আছে, মানে সেরকমভাবে ইন্টারপ্রেট করা যেত না। তো সেই কারণে আজকে ট্রেডিং অ্যাকাউন্টটা যখন করা হয় তার পেছনে উদ্দেশ্য এটাই থাকে যে একটা বিজনেসের যে মেন অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা জিনিসকে তৈরি করা এবং সেই জিনিসটাকে বিক্রি করা, তো এই যে মেন অ্যাক্টিভিটি করেও কতটুকুনি প্রফিট করলো সেই প্রফিটটা ডিটারমাইন করার জন্যই আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করে থাকি বা মেনটেন করে থাকি। কথাটা বুঝতে পারলি? আজকে যদি আমি দুটোকে পাঞ্চ করে দিতাম না, তাহলে
এই অ্যান্সারটা আর পেতাম না ভাই, যে ভাই তুই যে তোর যে মেন অ্যাক্টিভিটি, মেন যে ক্যালকুলেটার তৈরি করে বিক্রি করা, তো এইটা করে তোর কতটুকুনি প্রফিট হলো সেই জিনিসটা কিন্তু ডিটারমাইন করা পসিবল হতো না যদি সব একবারে করতাম। ঠিক আছে, আর ইনভেস্টার্সরা বা স্টেক হোল্ডাররা সবসময় চাইবে কি, যখন ওরা টাকা লাগাতে চাইবে কোনো বিজনেসে, তাদের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে জানার দরকার আছে, তবেই গিয়ে তারা ইনভেস্ট করার জন্য উৎসাহী হয়ে উঠবে, আদারওয়াইজ না। তো সেই কারণে তাদের কথাটা ভেবেই আমাদের অ্যাকাউন্টিংগুলো করতে হয়, যে একজন ইনভেস্টার্সদের কোন কোন জিনিসগুলো দরকার পড়তে পারে এই সমস্ত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা একটা বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনসটা বোঝার জন্য। এই কারণে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা করে থাকি। বুঝতে পেরেছিস? কোন রকম অসুবিধা আছে?